নমস্কার, সত্যান্বেষীর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাই। গত পর্বে আমাদের পরিচয় হয়েছিল অজিত, ডাক্তার অনুকূলবাবু এবং তাদের মেসে আসা এক অপরিচিত আগন্তুক অতুলচন্দ্র মিত্রর সাথে। কাহিনী চলাকালীন আমরা দেখি যে মেসের আরেক বাসিন্দা অশ্বিনীবাবুর আচরণ হঠাৎ কিছুটা বিচিত্র হয়ে ওঠে। অতুলের আচরণও সন্দেহজনক মনে হয় যেন সে কিছু একটা লুকোচ্ছে। কিন্তু সেই সব সন্দেহ চাপা পড়ে যায় যখন মেসের বাসিন্দারা আবিষ্কার করে অশ্বিনীবাবুর মৃতদেহ। প্রথমে মনে হয় এটা আত্মহত্যা, কিন্তু অতুলের দাবি এটা একটা খুন। অতুলের এই সন্দেহর পিছনে আসল কারণটা কি? তবে কি এটা সত্যিই একটা খুন? এইসব রহস্যের উদ্ঘাটন হবে আজকের পর্বে। শুরু হচ্ছে সত্যান্বেষী দ্বিতীয় খণ্ড। পুলিশের কাছে মিসেস চাকর বামুনের থেকে শুরু করে আমাদের সবারই এজাহার হলো। যে যা জানি বললাম, কিন্তু কারো বক্তব্যে এমন কিছু পাওয়া গেল না যাতে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ অনুমান করা যায়। অশ্বিনীবাবু খুবই নিরীহ লোক ছিলেন। মেস আর অফিস ছাড়া অন্য কোথাও তার বন্ধু বান্ধব আছে বলেও জানা গেল না। তিনি প্রতি শনিবার বাড়ি যেতেন। 10-12 বছর ধরে এভাবেই চলে আসছে, কখনো ব্যতিক্রম হয়নি। কিছুদিন ধরে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন, এরকমই কিছু সাধারণ কথা জানা গেল। ডাক্তার অনুকূল বাবুও এজাহার দিলেন। তিনি যা বললেন তাতে অশ্বিনীবাবুর মৃত্যুর রহস্য পরিষ্কার না হয়ে যেন আরো জটিল হয়ে উঠল। তার পুরো বক্তব্য এই হলো, গত 12 বছর ধরে অশ্বিনীবাবু আমার বাড়িতে ছিলেন। তার বাড়ি বর্ধমান জেলার হরিহরপুর গ্রামে। তিনি সওদাগরি অফিসে কাজ করতেন। 120 টাকা আন্দাজ মাইনে পেতেন। এত কম মায়নায় পরিবার নিয়ে কলকাতায় থাকা সহজ হয় না, তাই তিনি একা মেসে থাকতেন। এই মেসে প্রায় সবাই তাই করে থাকেন। অশ্বিনীবাবুকে আমি যতদূর জানি তিনি সরল স্বভাবের দায়িত্ববান মানুষ ছিলেন। কখনো কারো পাওনা বাকি রাখতেন না, কারো কাছে 1 পয়সাও ধার ছিল না। কোনো খারাপ অভ্যাস বা নেশা ছিল বলেও জানা নেই। মেসের অন্য সবাই এই ব্যাপারে সাক্ষী দিতে পারবে। এই 12 বছরে তার সম্পর্কে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু লক্ষ্য করিনি। তিনি গত কয়েক মাস ধরে ডায়াবেটিসে ভুগছিলেন, আমারই চিকিৎসাধীন ছিলেন, কিন্তু মানসিক রোগের কোনো লক্ষণ আগে দেখিনি। কাল হঠাৎ তার আচরণে একটা অদ্ভুত ভাব আমি লক্ষ্য করলাম। কাল বেলা প্রায় 10:45টার সময় আমি আমার ডাক্তারখানায় বসেছিলাম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার একটা গোপন কথা আছে। একটু অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে দেখলাম, তাকে খুবই বিচলিত মনে হলো। জিজ্ঞাসা করলাম, কি কথা? তিনি এদিক ওদিক দেখে চাপা গলায় বললেন, এখন নয়, আর এক সময়। বলেই তাড়াতাড়ি অফিস চলে গেলেন। সন্ধ্যের পর আমি, অজিতবাবু আর অতুলবাবু আমার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনীবাবু আমাদের কথা শুনছেন। তাকে ডাকতেই তিনি কোনো রকমে একটা কৈফিয়ত দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। আমরা সবাই অবাক হয়ে রইলাম, ভাবলাম কি হলো অশ্বিনীবাবুর। তারপর রাত 10টার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এলেন। মুখ দেখেই বুঝলাম তার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। দরজা বন্ধ করে দিয়ে তিনি আবোল তাবোল নানা রকম বলতে লাগলেন। কখনো বললেন ঘুমিয়ে ঘুমিয়ে ভয়ানক দুঃস্বপ্ন দেখছেন, কখনো বললেন একটা ভয়ঙ্কর গুপ্ত রহস্য জানতে পেরেছে। আমি তাকে ঠান্ডা করার চেষ্টা করলাম, কিন্তু তিনি ঝোঁকের মাথায় বলেই চললেন। শেষে আমি তাকে এক পুড়িয়া ঘুমের ওষুধ দিয়ে বললাম, আজ রাতে শুয়ে পড়ুন,
কাল সকালে আপনার কথা শুনব। তিনি ওষুধ নিয়ে উপরে উঠে গেলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তারপর আজ সকালে এই কাণ্ড। তার আচরণ দেখে মানসিক স্থিতি নিয়ে আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি যে এই সাময়িক উত্তেজনার বশে আত্মহত্যা করবেন তা আমি কল্পনা করতে পারিনি। অনুকূলবাবু চুপ করে গেলে দারোগা জিজ্ঞাসা করলেন, আপনি মনে করেন আত্মহত্যা? অনুকূলবাবু বললেন, তাছাড়া আর কি হতে পারে? তবে অতুলবাবু বলেছিলেন এই আত্মহত্যা নয়, অন্য কিছু। এই বিষয়ে তিনি হয়তো বেশি জানেন, তাই তিনি ভালো বলতে পারবেন। দারোগা অতুলের দিকে ফিরে বললেন, আপনি না অতুলবাবু, এটা যে আত্মহত্যা নয় তা মনে করার কোনো কারণ আছে? আছে। নিজের হাতে মানুষ এভাবে ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন, ভেবে দেখুন, এটা অসম্ভব। দারোগা কিছুক্ষণ চিন্তা করে বললেন, হত্যাকারীকে আপনার কোনো সন্দেহ হয় কি? না। হত্যার কারণ কিছু অনুমান করতে পারে? অতুল রাস্তার দিকে জানলাটা দেখিয়ে বলল, এই জানলাটা হত্যার কারণ। দারোগা চমকে উঠে বললেন, জানলা হত্যার কারণ? আপনি বলতে চান হত্যাকারী জানলা দিয়ে ঘরে ঢুকেছিল? না, হত্যাকারী দরজা দিয়েই ঘরে ঢুকেছিল। দারোগা মৃদু হাসলেন। আপনার হয়তো মনে নেই যে দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মনে আছে। দারোগা ঈষৎ পরিহাসের স্বরে বললেন, তাহলে কি অশ্বিনবাবু আহত হওয়ার পর দরজা বন্ধ করে দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করার পর বাইরে থেকেই দরজা বন্ধ করে দিয়েছিল। সে কি করে হয়? অতুল মুখ টিপে হেসে বলল, খুব সহজেই, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। অনুকূলবাবু এতক্ষণ দরজাটার দিকেই তাকিয়েছিলেন। তিনি বলে উঠলেন, ঠিক তো, দরজা সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ আমাদের মাথায় আসেনি। দেখছেন না, দরজায় ইয়ের লক লাগানো আছে। অতুল বলল, দরজা বাইরে থেকে টেনে দিলেই বন্ধ হয়ে যায়, তখন আর ভেতর থেকে খোলবার কোনো উপায় থাকে না। দারোগা প্রবীণ লোক, গালে হাত দিয়ে ভেবে বললেন, সে ঠিক, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। অশ্বিনীবাবু যে রাতে দরজা খুলে শুয়েছিলেন তার কি কোনো প্রমাণ আছে? অতুল বলল, না, বরং তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন। আমি বললাম, আমিও জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বললেন, তাহলে অশ্বিনীবাবু রাতে উঠে খুনিকে দরজা খুলে দিয়েছিলেন? এই অনুমানও ঠিক সম্ভব বলে মনে হয় না। না, কিন্তু আপনার বোধহয় মনে নেই যে অশ্বিনীবাবু গত কয়েক মাস ধরে একটা রোগে ভুগছিলেন। রোগে ভুগছিলেন? ও ঠিক বলেছেন অতুলবাবু, ও কথাটা আমার খেয়ালই ছিল না। তারপর একটু মুরব্বিয়ানা ভঙ্গিতে বললেন, আপনি দেখছি বেশ ইন্টেলিজেন্ট লোক, পুলিশে যোগ দেন না কেন? এই লাইনে আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু ব্যাপার যে ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। যদি এটা সত্যিই হত্যাকাণ্ড হয় তাহলে খুনি যে ভীষণ চালাক তাতে সন্দেহ নেই। কারো ওপর আপনাদের সন্দেহ হয়? এ কথা বলে তিনি উপস্থিত সবার মুখের দিকে তাকালেন। সবাই নিঃশব্দে মাথা নাড়লেন। অনুকূলবাবু বললেন, দেখুন, এই পাড়ায় মাঝে মধ্যেই একটা দুটো খুন হয়। এটা অবশ্য আপনার কাছে নতুন খবর নয়। পরশুদিনই আমাদের বাড়ির প্রায় সামনেই একটা খুন হয়েছে। এসব দেখে আমার মনে হয় সবগুলো খুনই এক সুতোয় গাঁথা। একটার কিনারা করতে পারলেই অন্যটার কিনারা হবে। অবশ্য যদি অশ্বিনীবাবুর মৃত্যুটাকে খুন বলে মনে করা হয়। দারোগা বললেন, তা হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হওয়ার অপেক্ষায় থাকলে বোধহয় অনন্তকাল অপেক্ষা করতে হবে। অতুল বলল,
দারোগা বাবু, যদি এ খুনের কিনারা করতে চান তাহলে এই জানলাটার কথা একটু ভালো করে ভেবে দেখবেন। দারোগা ক্লান্ত স্বরে বললেন, সব কথাই আমাদের ভালোভাবে ভাবতে হবে অতুলবাবু। এখন আমি আপনাদের প্রত্যেকের ঘর খানা তল্লাশি করতে চাই। তারপর উপরে নিচে সব ঘর একে একে তল্লাশি করা হলো, কিন্তু কোথাও এমন কিছু পাওয়া গেল না যা এই রহস্যময় মৃত্যুকে কোনো সূত্র দিতে পারে। অশ্বিনীবাবুর ঘরও যথারীতি অনুসন্ধান করা হলো, কিন্তু দু একটা সাধারণ পারিবারিক চিঠি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। খুরের জন্য খাপটা বিছানায় পড়েই ছিল। তিনি যে নিজেই দাড়ি কামাতেন এ কথা আমরা সকলেই জানতাম। খাপটাও চিনতে কোনো সমস্যা হলো না। অশ্বিনীবাবুর মৃতদেহ আগে সরিয়ে নেওয়া হয়েছিল, অতঃপর তার ঘরের দরজায় তালা লাগিয়ে শিলমোহর করে দারোগা দুপুর 1:30 নাগাদ রওনা দিলেন। অশ্বিনীবাবুর বাড়িতে তার পাঠানো হয়েছিল। বিকেলে তার ছেলেরা এবং অন্যান্য নিকট আত্মীয়রা এসে উপস্থিত হলেন। তাদের বিষয় আর শোকের দৃশ্য যেন একটি পর্দার আড়ালে ঢাকা পড়ে গেল। আমরা আত্মীয় না হলেও অশ্বিনীবাবুর এমন শোচনীয় মৃত্যুতে সবাই গভীরভাবে আহত হয়েছিলাম। তাছাড়া নিজেদের জীবন নিয়েও কম আতঙ্কে ছিলাম না। যেখানে পাশের ঘরে এমন ঘটনা ঘটতে পারে, তাহলে আমাদের নিরাপত্তারই বা নিশ্চয়তা কি? শঙ্কা, ক্লান্তি আর বিষণ্ণতার মধ্যে দিয়ে এক বিপদসংকুল দিন কেটে গেল। রাতে শোবার আগে ডাক্তারের ঘরে গিয়ে দেখলাম তিনি স্তব্ধ গম্ভীর মুখে বসে আছেন। এই একদিনের মধ্যেই তার শান্ত স্থির মুখে গভীর চিন্তার কালো ছাপ পড়ে গিয়েছে। আমি পাশে বসে বললাম, সকলেই তো মেস ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন। ম্লান হেসে অনুকূলবাবু বললেন, তাদের তো দোষ দেওয়া যায় না অজিতবাবু। এরকম ঘটনা যেখানে ঘটে সেখানে কে থাকতে চাইবে বলুন? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একে খুন বলা যায় কি করে? আর যদি খুনই হয় তাহলে মেসের বাইরে কেউ এ কাজ করতে পারে না। প্রথমত, হত্যাকারী ওপরে উঠল কিভাবে? সিঁড়ির দরজা রাতে বন্ধ থাকে, এটা আপনারা সবাই জানেন। যদি ধরেও নি যে লোকটা কোনোভাবে ওপরে উঠেছিল, কিন্তু সে অশ্বিনীবাবুর খুর দিয়ে তাকে খুন করলো কিভাবে? এটা কি কখনো সম্ভব? সুতরাং বাইরের কেউ খুন করেনি, এটা নিশ্চিত। তাহলে বাকি থাকে কারা? যারা মিশে থাকেন। তাদের মধ্যে অশ্বিনীবাবুকে খুন করতে পারে এমন কেউ আছে কি? অবশ্য অতুলবাবু অল্প কিছুদিন হলো এসেছেন, তার ব্যাপারে আমরা কিছু জানি না। আমি চমকে উঠে বললাম, অতুল? ডাক্তারবাবু গলা নামিয়ে বললেন, অতুলবাবু লোকটাকে আপনার কেমন মনে হয়? আমি বললাম, অতুল? না 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 না, এ সম্ভব না। অতুল কেন অশ্বিনীবাবুকে? তাহলে দেখুন, আপনার মুখ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মেসের কেউ এ কাজ করতে পারে না। তাহলে বাকি থাকে কি? তিনি আত্মহত্যা করেছেন, এই কথাটাই কি বাকি থেকে যাচ্ছে না? কিন্তু আত্মহত্যা করারও তো একটা কারণ চাই। সেটাও আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে কিছুদিন আগে বলেছিলাম যে এই এলাকায় একটা কোকেনের চক্র আছে? এই চক্রের নেতাকে তা কেউ জানে না। হ্যাঁ, মনে আছে। ডাক্তার ধীরে ধীরে বললেন, এবার ভাবুন, যদি অশ্বিনীবাবুই এই চক্রের নেতা হন। আমি স্তম্ভিত হয়ে বললাম, সে কি? তাও কি কখনো সম্ভব? ডাক্তার বললেন, অজিতবাবু, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরং কাল রাতে অশ্বিনীবাবু আমাকে যে কথাগুলো বলেছিলেন তাতে এই সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। খুব সম্ভব তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। অতিরিক্ত ভয় পেলে মানুষ কখনো কখনো অস্বাভাবিক হয়ে যেতে পারে। কে বলতে পারে
হয়তো এই অস্বাভাবিকতার ঝোঁকেই তিনি আত্মহত্যা করেছেন। ভাবুন তো, এই অনুমান কি অসম্ভব? এই অভিনব থিওরি শুনে আমার মাথা একেবারে গুলিয়ে গেল। আমি বললাম, কি জানি ডাক্তারবাবু, আমি কিছুই তো বুঝতে পারছি না। আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন। ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, কাল তাই বলবো। এই রহস্যের মীমাংসা না হওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না। 2-3টে দিন কোনো রকমে কেটে গেল। মনে গভীর অশান্তির ওপর সিআইডি বিভাগের নানা কর্মচারী অনন্তর যাওয়া আসা আর জিজ্ঞাসাবাদে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। মেসের সবাই পালায় পালায় ঘুরছিল, কিন্তু পালানোর সাহসও হচ্ছিল না। যদি তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দিলে পুলিশ তাকেই সন্দেহ করে। বাড়িরই কারো চারপাশে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটিয়ে আসছে তার ইঙ্গিত পাচ্ছিলাম, কিন্তু সেই ব্যক্তি কে তা অনুমান করতে পারছিলাম না। মাঝে মাঝে এক অজানা আতঙ্কে বুক ধরফর করে উঠছিল। পুলিশ আমাকেই সন্দেহ করছে না তো? সেদিন সকালে অতুল আর আমি ডাক্তারের ঘরে বসে খবর কাগজ পড়ছিলাম। একটা মাঝারি আকারের প্যাকিং কেসে ডাক্তারের ওষুধ এসেছিল। তিনি বাক্স খুলে সেগুলি সাবধানে বের করে আলমারিতে গুছিয়ে রাখছিলেন। প্যাকিং কেসের ওপর আমেরিকার ছাপ দেওয়া ছিল। ডাক্তারবাবু দেশি ওষুধ ব্যবহার করতেন না। দরকার হলে আমেরিকা বা জার্মানি থেকে ওষুধ নিয়ে আসতেন। প্রায় প্রতি মাসেই তার এক বাক্স করে ওষুধ আসত। অতুল খবরের কাগজ নামিয়ে রেখে বলল, ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনান কেন? দেশি ওষুধ কি ভালো হয় না? সে একটা বড় সুগার অফ মিল্কের শিশি হাতে নিয়ে তার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতাদের নাম দেখে বলল, এরিক ক্যান হ্যাভেল, এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হোমিওপ্যাথিতে সত্যি সত্যি রোগ সারে? আমার তো বিশ্বাস হয় না। এক ফোঁটা জল খেয়ে আবার রোগ সারবে কি? ডাক্তার মৃদু হেসে বললেন, এত লোক যে ওষুধ নিতে আসে, তারা কি ছেলে খেলা করে? হয়তো রোগ আপনা আপনিই সেরে যায়, আর তারা ভাবে ওষুধের গুণে সেরেছে। বিশ্বাসেও অনেক সময় কাজ হয় কি না। ডাক্তার শুধু একটু হাসলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন, খবরের কাগজে আমাদের বাড়ির কথা কিছু আছে? আছে বলে আমি পড়া শুরু করলাম। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনো কোনো কিনারা হয়নি। পুলিশের সিআইডি বিভাগে এই হত্যার রহস্যের তদন্তভার গ্রহণ করেছে। কিছু তথ্য আবিষ্কৃত হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। ছাই হবে, এ তো শুধু আশা করা পর্যন্ত। ডাক্তারবাবু মুখ ফিরিয়ে বললেন, এ কি দারোগা বাবু? দারোগাবাবু ঘরে প্রবেশ করলেন, সঙ্গে দুজন কনস্টেবল। ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা। কোনো ভনিতা না করেই তিনি সোজা অতুলের সামনে গিয়ে বললেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কোনো ফল হবে না। রামধন সিং, হ্যান্ডকাফ লাগাও। একজন কনস্টেবল দ্রুত অভ্যস্ত হাতে করাত করে হাতকড়া পরিয়ে দিল। আমরা আতঙ্কে উঠে দাঁড়ালাম। অতুল বিস্ময় চিৎকার করে উঠল, এ কি? দারোগা বললেন, এই দেখুন ওয়ারেন্ট। অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুল চন্দ্র মিত্রকে গ্রেপ্তার করা হলো। আপনারা দুজন নাকি অতুল চন্দ্র মিত্র বলে শনাক্ত করছেন? আমরা নিঃশব্দে অভিভূতের মতো মাথা নাড়লাম। অতুল মৃদু হেসে বলল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন। আচ্ছা, চলুন থানায়। অজিত, কিছু ভেবো না, আমি নির্দোষ। এর মধ্যে একটা ঠিকা গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। অতুলকে গাড়িতে তুলে পুলিশ সদল বলে তাকে নিয়ে চলে গেল। পাংশুমুখে ডাক্তার বললেন, অতুল বাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! মানুষের মুখ থেকে কিছু বোঝার উপায় নেই।
আমার মুখ থেকে কথা বেরোলো না। অতুল হত্যাকারী? এই কয়েকদিন একসাথে থাকায় ওর প্রতি আমার মনে এক ধরনের স্নেহ আর সৌহার্দ্য জন্মে গিয়েছিল। ওর স্বভাব এত মধুর যে এই অল্প সময়ের মধ্যেই আমার হৃদয় জয় করে ফেলেছিল। সেই অতুল খুনি? বিস্ময়, ক্ষোভ আর যন্ত্রণায় আমি যেন দিশেহারা হয়ে পড়লাম। ডাক্তার বললেন, এই জন্যই অচেনা অজানা কাউকে আশ্রয় দেওয়া শাস্ত্রে নিষেধ। কিন্তু তখন কে ভেবেছিল যে লোকটা এত বড় একটা... কিছুই ভালো লাগছিল না। উঠে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। স্নান খাওয়ারও ইচ্ছে হলো না। ঘরের ওপাশে অতুলের ছড়িয়ে থাকা জিনিসপত্রের দিকে তাকাতেই চোখে জল এসে গেল। অতুলকে যে কতটা ভালোবেসেছি তা বুঝতে পারলাম। যাওয়ার সময় অতুল বলেছিল, আমি নির্দোষ। তবে কি পুলিশ ভুল করল? আমি বিছানায় উঠে বসলাম। যে রাতে অশ্বিনীবাবু খুন হন সেই রাতে সব ঘটনা মনে করার চেষ্টা করলাম। অতুল মেঝেতে বালিশের ওপর কান পেতে ডাক্তারের সঙ্গে অশ্বিনীবাবুর কথাবার্তা শুনছিল। কেন শুনছিল? কি উদ্দেশ্য? তারপর রাত 11টার সময় আমি ঘুমিয়ে পড়লাম। একেবারে সকালে ঘুম ভাঙল। এর মধ্যেই অতুল যদি... কিন্তু অতুল তো শুরু থেকেই বলে এসেছে এটা খুন, আত্মহত্যা নয়। যে নিজেই হত্যাকারী সে কি এমন কথা বলে নিজের গলায় ফাঁসি পরানোর চেষ্টা করবে? আবার এটাও তো সম্ভব হতে পারে নিজের ওপর থেকে সন্দেহ সরানোর জন্যই অতুল এই কথা বলেছে, যাতে পুলিশ ভাবে অতুল যখন এত জোর দিয়ে বলছে এটা খুন, তখন সে কোনোভাবেই হত্যাকারী নয়। এরকম নানা চিন্তায় উদ্বিগ্ন মন নিয়ে আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। কখনো উঠে ঘরে পায়চারি করতে লাগলাম। এভাবেই দুপুর গড়িয়ে গেল। বেলা 3টে বাজল। হঠাৎ মনে হলো কোনো উকিলের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। এরকম পরিস্থিতিতে কি করা উচিত কিছুই তো জানা ছিল না। উকিলও কাউকে চিনতাম না। তবে একটা উকিল খুঁজে বের করা খুব দুষ্কর হবে না। এই বুঝে তাড়াহুড়ো করে জামা গলিয়ে বের হয়ে পড়লাম। ঠিক তখনই দরজায় জোর ধাক্কা পড়ল। দরজা খুলে দেখি সামনেই অতুল। হ্যাঁ, অতুল বলে আমি আনন্দে প্রায় ওকে জড়িয়ে ধরলাম। সে দোষী কি নির্দোষ এই প্রশ্ন তখন আমার মন থেকে একেবারে মুছে গেছে। অতুল ক্লান্ত মুখে হেসে বলল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছে। অনেক কষ্টে একজন জামিনদার পাওয়া গেল, তাই ছাড়া পেলাম, নইলে আজ হাজতবাস করতে হতো। তুমি কোথায় চলছো? একটু অপ্রস্তুত হয়ে বললাম, উকিলের বাড়ি। অতুল সন্দেহ ভরে আমার হাত চেপে ধরে বলল, আমার জন্যে? তার আর কোনো দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য ছাড়া পাওয়া গেছে। দুজনে ঘরের ভেতরে এলাম। অতুল ময়লা জামাটা খুলতে খুলতে বলল, ও মাথাটা ঝাঁ ঝাঁ করছে, সারাদিন খাওয়া দাওয়া নেই। তুমিও তো দেখছি কিচ্ছু খাওনি, বেচারা। চলো মাথায় 2 কোটি জল ঢেলে যা হোক দুটো মুখে দেওয়া যাক, নাড়ি একেবারে ছুঁইয়ে গেছে। আমি দ্বিধা ঠেলে বলতে চাইলাম, অতুল তুমি তুমি আমি কি অশ্বিনীবাবুকে খুন করেছি কিনা? অতুল মৃদু হেসে বলল, সে আলোচনা পরে হোক, আগে কিছু খাওয়া দরকার। মাথাটা ধরেছে দেখছি, স্নান করলেই হয়তো ভালো লাগবে। ডাক্তারবাবু প্রবেশ করলেন। তাকে দেখে অতুল বলল, অনুকূল বাবু, ঘষা দয়ানির মতো আবার ফিরে এলাম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি। আমার অবস্থাও সেরকম। পুলিশও নিল না, ফিরিয়েও দিল। ডাক্তার একটু গম্ভীরভাবে বললেন, অতুলবাবু, আপনি ফিরে এসেছেন, সেটা অবশ্যই সুখবর।
আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝেই ছেড়ে দিয়েছে, কিন্তু আমার এখানে আর আপনার বুঝতেই পারছেন মেসের অবস্থা কেমন। এমনিতেই সবাই পালাই পালাই করছে, তার উপর যদি আবার আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু অতুল বলল, না না না, সে কি কথা, আমি এখন দাগী আসামি, আমাকে আশ্রয় দিয়ে আপনারা বিপদে পড়বেন কেন? বলা যায় না, পুলিশ হয়তো আপনাকেও এইডিং অ্যান্ড অ্যাবেটিং চার্জে ফেলবে। তা আজই কি চলে যেতে বলছেন? ডাক্তার একটু চুপ করে থেকে অনিচ্ছা ভরে বললেন, না, আজ রাতটা থাকুন, কিন্তু কাল সকালেই। নিশ্চয়ই, কাল আর আপনাদের বিব্রত করব না, কোথাও একটা আশ্রয় ঠিকই খুঁজে নেব। শেষ পর্যন্ত উড়িয়া হোটেল তো আছেই। ডাক্তার তখন থানায় কি হলো জিজ্ঞাসা করলেন। অতুল একটু এড়িয়ে গিয়ে জবাব দিয়ে স্নান করতে চলে গেল। ডাক্তার আমাকে বললেন, অতুলবাবু মনে মনে কষ্ট পেলেন, বুঝতে পারছি, কিন্তু উপায় কি বলুন? মেসের তো এমনিতেই বদনাম হয়ে গেছে, তার ওপর যদি পুলিশের গ্রেপ্তারি আসামিকে রাখি, সেটা কি নিরাপদ হবে? আপনিই বলুন। বাস্তবিক একটু সাবধানতা বা স্বার্থপরতার জন্য কাউকে দোষ দেওয়া যায় না। আমি বিরসভাবে ঘাড় নাড়লাম, বললাম, তা আপনার মেস, আপনি যা ভালো বুঝবেন করবেন। আমি গামছা কাঁধে ফেলে স্নানঘরের দিকে বেরিয়ে গেলাম। ডাক্তার লজ্জিত বিমর্ষ মুখে বসে রইলেন। স্নানাহার সেরে ঘরে ফিরছি, এমন সময় ঘনশ্যাম বাবু অফিস থেকে ফিরলেন। সামনে অতুলকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। পাংশু মুখে বললেন, অতুল বাবু, আপনি আপনি অতুল মৃদু হেসে বললেন, আমি তো ঘনশ্যাম বাবু, আপনার কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু আপনাকে তো পুলিশে। এই পর্যন্ত বলেই একটা ঢোক গেলে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে গেলেন। অতুলের চোখে কৌতুকের ঝিলিক ফুটল, মৃদু গলায় বলল, বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে বোধহয় 58। ঘনশ্যাম বাবু আমাকে দেখে বেশ ভয় পেয়েছেন দেখছি। সেদিন সন্ধ্যায় অতুল বলল, ওহে দেখো তো, দরজার তালাটা লাগছে না। দেখলাম বিলেতি তালায় কি একটা গোলমাল হয়েছে। গৃহস্বামীকে খবর দিলাম, তিনি এসে দেখে বললেন, বিলেতি তালায় এই মুশকিল, ভালো থাকলে বেশ, খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয়। উফ, এর চেয়ে আমাদের দেশি হুড়কোই ভালো। যা হোক, কালই ঠিক করিয়ে দেব। বলেই তিনি নেমে গেলেন। রাতে শোবার আগে অতুল বলল, অজিত, মাথা ধরাটা ক্রমেই বাড়ছে, কি করি বলতো? ডাক্তারের কাছ থেকে এক পুড়িয়া ওষুধ নিয়ে খেয়ে নাও। হোমিওপ্যাথি ওষুধ? তাতে সারবে? আচ্ছা, দেখা যাক, হোমো পাখির জোর। চলো, আমার শরীরটাও ভালো লাগছে না। ডাক্তার তখন দরজা বন্ধ করার উপক্রম করছিলেন। আমাদের দেখে জিজ্ঞাসুভাবে মুখের দিকে তাকিয়েছিলেন। অতুল বলল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলাম, বড্ড মাথা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারবেন? ডাক্তার খুশি হয়ে বললেন, বিলক্ষণ, পারবো না কেন? পিত্তি পড়ে মাথা ধরেছে, বসুন, এখনই ওষুধ দিচ্ছি। বলে আলমারি থেকে নতুন ওষুধের পুড়িয়া এনে দিলেন। যান, খেয়ে শুয়ে পড়ুন, কাল সকালে আর কিছু থাকবে না। অজিতবাবু, আপনার চেহারাটাও দেখছি ভালো লাগছে না। উত্তেজনার পর অবসাদ বোধ হচ্ছে, তাই না? শরীর
টিস টিস করছে? বুঝেছি, আপনিও এক দাগ নিন, শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। ওষুধ নিয়ে বেরিয়ে আসছিলাম। অতুল বলল, ডাক্তারবাবু, ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনে? ডাক্তার একটু চমকে উঠে বললেন, না, কে তিনি? জানি না, আজ থানায় তার নাম শুনলাম। তিনি নাকি এই হত্যার তদন্ত করছেন। ডাক্তার মাথা নেড়ে বললেন, না না, আমি তাকে চিনি না। উপরে নিজেদের ঘরে ফিরে এসে আমি বললাম, অতুল, এবার সব কথা আমায় বলো। কি বলবো? তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ, কিন্তু সে হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করে রইল, তারপর দরজার দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা, বলছি। এসো, আমার বিছানায় বসো। তোমার কাছে যে আর লুকিয়ে রাখা চলবে না সেটা বুঝেইছিলাম। আমি তার বিছানায় গিয়ে বসলাম। সেও দরজা ভেজিয়ে আমার পাশে বসল। ওষুধের পুড়িয়াটা তখনও আমার হাতে ছিল। ভাবলাম সেটা খেয়ে নিশ্চিন্ত মনে গল্প শুনব। মোড়ক খুলে ওষুধ মুখে দিতে যাচ্ছি, অতুল আমার হাতটা ধরে বলল, এখন থাক, আমার গল্পটা শুনে নিও, তারপর খেও। সুইচ তুলে আলো নিভিয়ে অতুল আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে তার গল্প বলতে লাগলো, আর আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকলাম। বিস্ময়, আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠল। 15 মিনিট পর সংক্ষেপে গল্প শেষ করে অতুল বলল, আজ এতটুকুই থাক, কাল সব খুলে বলবো। রেডিয়াম অঙ্কিত ঘড়ির দিকে চেয়ে বলল, এখনো সময় আছে, রাত 2টোর আগে কিছু ঘটছে না। তুমি বরং ইতিমধ্যে একটু ঘুমিয়ে নাও, ঠিক সময় আমি তোমাকে তুলে দেব। রাত তখন বোধহয় 1:30 হবে। অন্ধকারে চোখ মেলে বিছানায় শুয়েছিলাম। শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ হয়ে উঠেছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার ওপর দেহের ওঠানামার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। অতুল যে জিনিসটা দিয়েছিল সেটা দৃঢ়ভাবে ডান হাতে ধরে রেখেছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনলাম না, কিন্তু অতুল আমাকে স্পর্শ করে গেল। ইশারাটা আগে থেকেই ঠিক করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। বুঝলাম সময় এসে গেছে। তারপর কখন দরজা খুলল বুঝতে পারলাম না। হঠাৎ অতুলের বিছানার ওপরে ধপ করে একটা শব্দ হলো, আর সঙ্গে সঙ্গেই আলো জ্বলে উঠল। লোহার রড হাতে নিয়ে তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। দেখলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলোর সুইচ ধরে অতুল, এবং তার পাশেই হাঁটু গেড়ে বসে আছে মরার মতো বাঘ যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তেমনি বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন ডাক্তার অনুকূল। অতুল বলল, বড়ই দুঃখের ব্যাপার ডাক্তারবাবু, আপনার মতো ধূর্ত লোক শেষমেশ বাঁশবালিশ খুন করলো। ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন, ছুরিটা ফেলে দিন। নড়েছেন কি গুলি চালাবো? অজিত, রাস্তার দিকে জানলাটা খুলে দাও তো, বাইরেই পুলিশ আছে। খবরদার। ডাক্তার বিদ্যুতের গতিতে উঠে দরজা দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্রমুষ্টি তার চোয়ালে হাতুড়ির মতো লেগে তাকে ধসাসই করল। মাটিতে উঠে বসে ডাক্তার বলল, বেশ, হার মানলাম, কিন্তু আমার অপরাধটা কি শুনি? অপরাধ কি একটা ডাক্তার যে মুখে মুখে বলবো? তার লম্বা ফিরিস্তি পুলিশ অফিসে তৈরি হয়েছে, ক্রমে সব জানবে। আপাতত এমন সময় 4-5 জন কনস্টেবল নিয়ে দারোগা ও ইন্সপেক্টর ঘরে ঢুকল। অতুল বলল, আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে খুন করার চেষ্টার অপরাধে আপনাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। ইন্সপেক্টর বাবু, এটাই আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাত কড়া পরিয়ে দিলেন।
ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চেয়ে বলল, এই ষড়যন্ত্র। পুলিশ আর এই ব্যোমকেশ বক্সি মিলে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, কিন্তু আমিও দেখে নেব। দেশে আইন আদালত আছে, আমারও টাকা অভাব নেই। ব্যোমকেশ বলল, তা তো নেই, এত কোকেন বিক্রির টাকা যাবে কোথায়? বিকৃত মুখে ডাক্তার বলল, আমি কোকেন বিক্রি করি, তার কোনো প্রমাণ আছে? আছে বই কি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। জোকের মুখে নুন পড়লে যেমন হয়, ডাক্তার মুহূর্তের মধ্যে তিনটি কুকড়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোলো না, শুধু স্থির দৃষ্টিতে ব্যোমকেশের দিকে শক্তিহীন ক্রোধে তাকিয়ে রইল। আমার মনে হলো এ যেন সেই সাদাসিধে নির্বিরোধ অনুকূলবাবু নয়, বরং এক দুর্দান্ত নরঘাতক গুন্ডা, যে ভদ্রতার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। এতদিন এরই সঙ্গে পরম বন্ধুর মতো সময় কাটিয়েছি, তা ভেবে শিহরিত হলাম। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিলে? ঠিক করে বলো দেখি ডাক্তার। মরফিনের গুঁড়ো, তাই না? বলবে না? বেশ, বলো না। কেমিক্যাল টেস্টে তো ধরা পড়বেই। একটু চুরুট ধরিয়ে বিছানায় আরাম করে বসে বলল, দারোগা বাবু, এবার আমার একতলা লিখো। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হলে ডাক্তারের ঘর খানাতল্লাশি করে দুটি বড় বোতলে কোকেন পাওয়া গেল। ডাক্তার সেই যে চুপ করেছিল, আর একটি শব্দও বার করল না। অতঃপর তাকে বমাল সমেত থানায় রওনা করিয়ে দিতে ভোর হয়ে গেল। তাদের চালান করিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, এখানে তো সব লন্ডভন্ড হয়ে গেছে, আমার বাড়িতে চলো, সেখানে গিয়েই চা খাওয়া হবে। হ্যারিসন রোডের একটা বড় বাড়ির তিনতলায় পৌঁছে দেখি দরজার পাশে পিতলের ফলকে লেখা আছে, শ্রী ব্যোমকেশ বক্সি, সত্যান্বেষী। ব্যোমকেশ বলল, স্বাগতম মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। জিজ্ঞাসা করলাম, সত্যান্বেষীটা কি? ওটা আমার পরিচয়। ডিটেকটিভ কথাটা শুনতে ভালো লাগে না, গোয়েন্দা শব্দটা আরো খারাপ, তাই নিজের খেতাব দিয়েছি সত্যান্বেষী। ঠিক হয়নি? সমস্ত তিনতলাটা ব্যোমকেশের। গুটি 4-5টা ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞাসা করলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, সঙ্গী বলতে কেবল ভৃত্য পুটিরাম। আমি একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, দিব্যি বাড়িটা। কতদিন ধরে এখানে আছো? প্রায় বছর খানেক, মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাড়িতে ছিলাম। ভৃত্য পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বেলে চা তৈরি করে আনলো। গরম পেয়ালায় চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, তোমাদের মেসে ছদ্মবেশ কয়দিন মন্ড কাটল না, তবে ডাক্তার শেষের দিকে ঠিক ধরে ফেলেছিল। দোষ অবশ্য আমার। কিরকম পুলিশের কাছে জানলার কথাটা বলেই ধরা পড়ে গেলাম। বুঝতে পারছো না? এই জানলাটার দিক দিয়েই অশ্বিনী বাবু। না, গোড়া থেকে বলো। চায়ে আর এক চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা তাই বলছি, খানিক তো কাল রাতে শুনেছ, বাকিটা শোনো। তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল, তাতে পুলিশ কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়ে পড়েছিল। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে কাগজওয়ালারা পুলিশকে ভেতরে বাইরে খোঁচা দিয়ে আরো অতিষ্ঠ করে তুলেছিল। এইরকম পরিস্থিতিতে আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সাথে দেখা করলাম। বললাম, আমি একজন বেসরকারি গোয়েন্দা, আমার বিশ্বাস আমি এইসব খুনের কিনারা করতে পারবো। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিলেন, তবে শর্ত হলো যে তিনি আর আমি ছাড়া এই ব্যাপারে আর কেউ জানতে পারবে না। তারপরে তোমাদের বাড়ি গিয়ে উঠলাম। কোনো অনুসন্ধান চালাতে হলে অকুস্থানের কাছেই একটা বেস অফ অপারেশনস থাকা দরকার, তাই তোমাদের মেসটাই বেছে নিয়েছিলাম। তখন কে আর জানতো
বিপক্ষ দলেরও বেস অফ অপারেশনস একই জায়গায়। ডাক্তারকে শুরু থেকে বেশ ভালো মানুষ বলে মনে হয়েছিল, আর কোকেনের ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার সেজে বসাটা যে বেশ সুবিধাজনক সেটাও মাথায় আসছিল। তবে তখনও বুঝিনি যে তিনি নাটের গুরু। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনী বাবু মারা যাওয়ার আগের দিন। মনে আছে নিশ্চয়ই, সেদিন রাস্তার উপর এক ভাটিয়ার লাশ পাওয়া গেছিল। ডাক্তার যখন শুনল তার ট্যাকের গেজে থেকে 1000 টাকার নোট বেরিয়েছে, তখন তার মুখের মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছায়া ফুটে উঠল যে তখন আমার সমস্ত সন্দেহ ওর দিকেই ঘুরে গেল। তারপর সন্ধে অশ্বিনীবাবুর লুকিয়ে কথা শোনার ঘটনা। আসলে তিনি আমাদের কথা শুনতে আসেননি, এসেছিলেন ডাক্তারের সাথে কথা বলতে। কিন্তু আমাদের দেখে তাড়াতাড়ি যা হয় একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। এতে আমার মনে আবার একটা সন্দেহ হলো। ভাবলাম হয়তো অশ্বিনীবাবুই আসল আসামি। রাতে মেঝেতে কান পেতে যা শুনলাম তাতেও ব্যাপারটা পরিষ্কার হলো না। শুধু বুঝলাম তিনি ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলেছিলেন। তারপর সেদিন রাতেই যখন তিনি খুন হলেন তখন আর কিছু বোঝার বাকি রইল না। ডাক্তার যখন সেই ভাটিয়াকে রাস্তার ওপর খুন করে, দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানলা থেকে সেই দৃশ্য দেখে ফেলেন, আর সেই কথাটাই তিনি গোপনে ডাক্তারের কাছে বলতে গিয়েছিলেন। এখন ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারছো? ডাক্তার কোকেনের ব্যবসা করত, কিন্তু কাউকে বুঝতে দিত না যে সেই সর্দার। কেউ যদি হঠাৎ জেনে ফেলতো তাকে তৎক্ষণাৎ খুন করে দিত। এইভাবেই এতদিন সে নিজেকে বাঁচিয়ে এসেছিল। সেই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল ছিল, হয়তো তার মাধ্যমেই বাজারে কোকেন সরবরাহ হতো। এটা আমার অনুমান, ঠিক নাও হতে পারে। সেদিন রাতে সেই ডাক্তারের কাছেই এসেছিল। কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। হতে পারে লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, পুলিশের ভয় দেখায়। তারপরেই যেই সে বাড়ি থেকে বেরিয়েছে অমনি ডাক্তারও পেছন পেছন গিয়ে তাকে শেষ করে দেয়। অশ্বিনীবাবু নিজের জানলা থেকে এই দৃশ্য দেখেছিলেন এবং নির্বুদ্ধিতার বশে সেই কথা ডাক্তারের কাছেই বলতে গিয়েছিলেন। তার উদ্দেশ্য যে কি ছিল সে জানি না। তিনি হয়তো ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই সাবধান করতে চেয়েছিলেন। কিন্তু হলো উল্টো। ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকার অধিকার রইল না। সেদিন রাতে কোনো এক সময় যখন তিনি ঘর থেকে বেরোতে যাচ্ছিলেন, তখনই সাক্ষাৎ জম তার সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কিনা সে জানি না, তবে যখন আমি পুলিশকে বললাম যে এই জানলাটাই অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ, তখন সে বুঝল আমি কিছু আন্দাজ করেছি। ফলে আমারও ইহলোক ত্যাগ করার খাঁটি অধিকার জন্মালো। কিন্তু মরতে আমার একেবারেই আগ্রহ ছিল না, তাই খুব সাবধানে দিন কাটাতে লাগলাম। তারপর পুলিশ একটা মস্ত বড় ভুল করে বসলো, আমাকে গ্রেফতার করে ফেললো। যাই হোক, কমিশনার সাহেব এসে আমাকে ছাড়িয়ে দিলেন আর আমি আবার মেসে ফিরে এলাম। তখন ডাক্তার নিশ্চিত হয়ে গেল যে আমি গোয়েন্দা, কিন্তু সে সেটা গুপ্ত রেখে আমাকে রাতে মেসে থাকতে দিয়ে দারুণ উদারতার ভাব দেখিয়ে দিল। উদারতার আড়ালে তার একটাই উদ্দেশ্য ছিল, আমাকে খুন করা। কারণ তার বিষয়ে আমার মতো এত তথ্য আর কেউ জানত না। তখনও পর্যন্ত ডাক্তারের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ ছিল না। তার ঘর তল্লাশি করে কোকেন বের করে জেলে পাঠানো যেত, কিন্তু সে যে এক নিষ্ঠুর খুনি এ কথা প্রমাণ করা যেত না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম। দরজার তালায় পেরেক ঠুকিয়ে আমি নিজেই সেটাকে নষ্ট করলাম। ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লাসিত হলো। আমরা রাতে দরজা বন্ধ করে শুতে পারবো না।
তারপর আমরা যখন ওষুধ নিতে গেলাম তখন সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেল। আমাদের দুজনকে 2 পুড়িয়া গুঁড়ো মরফিন দিয়ে ভাবলো আমরা সেটা খেয়ে এমন গভীর ঘুমে ডুবে যাব যে সেই ঘুম চিরনিদ্রায় পরিণত হলেও বুঝতে পারবো না। আর তারপরেই ব্যাঘ্রই ফাঁদে পা দিল। আর কি? আমি বললাম, এখন উঠলাম ভাই, তুমি বোধহয় এখন আর ওদিকে যাচ্ছ না। না, তুমি কি বাড়িতে যাচ্ছ? হ্যাঁ। কেন? বাহ, কেন আবার? বাড়িতে যেতে হবে না? আমি ভাবছিলাম ও বাড়ি তো তোমাকে ছাড়তেই হবে, তা আমার এখানে এলে হতো না? এ বাড়ি তো নেহাত মন্দ নয়। আমি খানিক চুপ করে থেকে বললাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ আমার কাঁধে হাত রেখে বলল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনেই কেমন একটা পদাভ্যাস হয়ে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে তুমি থাকো, আমি জিনিসপত্র নিয়ে আসি। ব্যোমকেশ প্রফুল্ল মুখে বলল, সেই সঙ্গে আমার জিনিসগুলো যেন নিতে ভুলো না। শুনছিলেন সত্যান্বেষী। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে সোহম দেবনাথ, অনিকেত বিশ্বাস, সূর্য ঘোষ দস্তিদার, অনাবিল রয় এবং SK ইকবাল। গল্পের সূত্রধার সোহম দেবনাথ। পরিচালনায় অনাবিল রয় ও কৌশিকী ঘোষ। গল্পের নাট্যরূপ অনাবিল রয়, স্নেহা মিত্র এবং কৌশিকী ঘোষ। পোস্টার ডিজাইনে কৃষ্টি ব্যানার্জি। সাউন্ড এডিটিং এবং স্পেশাল এফেক্টসে সৌর্যদীপ চক্রবর্তী। কার্যনির্বাহী প্রযোজক SK ইকবাল ও পীয়ূষ দাঁ। আশা করি আমাদের এই আয়োজন আপনার ভালো লেগেছে। আমরা শব্দের ক্যানভাসে খুব শীঘ্রই ফিরব একটা নতুন গল্প নিয়ে। আমাদের ইউটিউব এবং স্পটিফাই পেজকে ফলো করুন যাতে ভবিষ্যতে আমাদের কোনো এপিসোড মিস না হয়।